একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাহিরে গোয়াল ঘরে রতন বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে শান্ত স্বভাবের গাভী কমলা দাঁড়িয়ে আছে। ভোর হয়েছে কিন্তু কলস শূন্য। আবারও একই অবস্থা। কমলা, গত 10 দিন ধরে এক ফোঁটা দুধ নেই। তোর কি হলো রে মা? এই দুধ বেচেই তো আমার সব চলে। হাঁড়িতে চাল ফোটে না, আর আমার মাথায় চিন্তা ফোটে। এত ভেঙে পড়ো না গো। আমি তো গত সপ্তাহে বৈদ্যকে দেখালাম। তিনি বললেন গরুর শরীর স্বাস্থ্য সব ঠিক আছেন, এমন তো কোনো রোগ দেখছেন না। বৈদ্য কি বলবে? সে তো কেবল মানুষের ডাক্তার। গোমাতায় এমন কেন করছে তা তো কেউ ধরতে পারছে না। দুধ না হলে 2 দিন পর আমাদের না খেয়ে থাকতে হবে বিমলা। তা জানি, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়লে হবে? আজ আমি একবার গোয়াল ঘরে সারা রাত পাহারা দেব। দেখব কে বা কিসের নজরে আমাদের কমলার দুধ শুকিয়ে যাচ্ছে। পাগল হয়েছো? রাতে পোকামাকড়ের ভয় নেই মনে? তুমি যেও না, আমিই থাকবো। না গো, আমার মন বলছে এটা কোনো রোগ নয়, এ নিশ্চয় কোনো চোরের কাজ। চোরকে ধরতে হলে ঘরের লক্ষ্মীকেই তো পাহারা দিতে হবে। কি করি ভাই, সব দুধ না হলে তো সংসার অচল। দুধ নেই রতন, নাকি লুকিয়ে রেখেছো? গত বছরও তো তোমার গাভীরই বেশি দুধ দিত। এবার নিশ্চয়ই বাজারের দাম বাড়ার অপেক্ষায় আছো। আহ, এমন কথা বলো না। রতন তো সোজা মানুষ, হয়তো কোনো অপদেবতার দৃষ্টি পড়েছে। তুমি এক কাজ করো, রতন একবার কোনো তান্ত্রিকের বা ওঝাকে দেখাও। তান্ত্রিক? এত টাকা পাবো কোথায়? তার চেয়ে বরং আমি নিজেই একবার ভালোভাবে খেয়াল করব। রাত গভীর। গোয়ালঘরে একটি ম্লান প্রদীপ জ্বলছে। বিমলা সাবধানে এক কোণে লুকিয়ে আছে। গাভী কমলা শান্তভাবে দাঁড়িয়ে। সবাই ঘুমে, কেউ নেই। দুধ গেল কোথায়? আমি চোখ রাখবো আজ। একটু পরে একটি ঝোপের আড়াল থেকে একটি বৃহৎ সবুজ সাপ গোয়ালঘরের দিকে এগিয়ে এলো। বিমলার চোখ স্থির, সে ভয়ে নড়তে পারল না। ও মা গো, এত বড় সাপ! এ নিশ্চয়ই বিষধর। সাপটি ধীরে ধীরে কমলার কাছে গিয়ে ফনা তুলতে লাগলো। অবাক কাণ্ড, সাপটি গাভীকে দংশন করল না। সে ধীরে ধীরে গাভী থেকে দুধ পান করে মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। ওগো শুনছো? কাল রাতে আমি দেখেছি একটি সাপ এসে আমাদের গাভীর দুধগুলো খেয়ে গেল। আমি রাতে পাহারায় ছিলাম। এ কি বলছো বিমলা? দুধেল সাপ? এও কি সম্ভব? কেউ বিশ্বাস করবে না। আমি নিজের চোখে দেখেছি গো। এটা সাধারণ সাপ নয়। আমি আজ আবারও দেখব। আজ আমি রাতে একটি লাঠি নিয়ে থাকব। পরের রাতে বিমলা আবার লুকিয়ে আছে। সাপটি আবার এলো। এবার বিমলা সাহস করে সামনে এলো। কে রে তুই? কেন তুই আমাদের কমলার দুধ চুরি করিস? আমাদের সব কেড়ে নিতে চাস কেন? নারী, তুমি আমার পথ আটকেছো। তুমি জানতে চেয়েছো আমি কে? আমি এই দুধ পান না করলে যে আমি বাঁচবো না, এ আমার অভিশাপ, আমার একমাত্র খাদ্য। সাপ? তুমি কথা বলতে পারো? তুমি তুমি কে? আমার পরিচয় জেনে তোমার কাজ নেই। তুমি যদি কাউকে বলো তোমার অমঙ্গল হবে। আমাকে আমার মতো থাকতে দাও। আমি তো দুধ ছাড়া আর কিছু নিচ্ছি না। বিমলা সেই মুহূর্তে ভয়ে জ্ঞান হারালো। সাপটি দ্রুত সেখান থেকে সরে পড়ল। বিমলার জ্ঞান ফেরার পর রতনকে সব জানালো। এ তো মহা অমঙ্গল, কোনো অপশক্তি ভর করেছে। আমাদের বাঁচতে হলে এবার সেই তান্ত্রিক বাবার কাছে যেতেই হবে। হ্যাঁ গো, এ কোনো সাধারণ প্রাণী নয়, এ কোনো অভিশাপ।
তুমি একবার সেই বাবা লোকনাথের কাছে চলো, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। রতন ও বিমলা অনেক কষ্টে কিছু অর্থ জোগাড় করে বাবা লোকনাথ অর্থাৎ তান্ত্রিকের আশ্রমে পৌঁছালেন। তোমরা এসেছো, আমি সব জানি। তোমাদের গোমাতার দুধ চুরি করছে এক অভিশাপগ্রস্ত আত্মা। বাবা আপনি সব জানেন? সে তো কথা বলল। কে সে? সে সাধারণ সাপ নয় বৎস, সে আসলে এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের একমাত্র পুত্র কুমার জয়সেন। তাকে এক জঘন্য কাপালিক নিজের শয়তানি শক্তি পরীক্ষার জন্য এই সর্পরূপ দিয়েছে। তার অভিশাপ, সে মানুষের কোনো খাদ্য গ্রহণ করতে পারবে না। তাকে কেবল গাভীর খাঁটি দুধ পান করে তার জীবন ধারণ করতে হবে, কারণ সে যেন বাঁচতেও না পারে আবার মরতেও না পারে। হায় ঈশ্বর, রাজপুত্র কি নিষ্ঠুর অভিশাপ! চিন্তা করো না, এই অভিশাপ কাটানোর উপায় আছে। ওই কাপালিক এক গোপন স্থানে অভিশাপের মূল মন্ত্র পুঁতে রেখেছে। তোমরা ভয় পেও না, তোমরা আমাকে সাহায্য করবে। আমরা প্রস্তুত বাবা। রাজপুত্রকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে আমরা সব করব। রাতে তান্ত্রিক বাবা লোকনাথ রতন এবং বিমলা গোয়ালঘরের পাশে অপেক্ষা করছে। সাপটি আবার দুধ পান করতে এসেছে। একই সময় রতন সাপটি যখন দুধ পানে মগ্ন থাকবে, আমি একটি মন্ত্র উচ্চারণ করব। তখন বিমলা একটি পবিত্র জল সাপের ফনার ওপর ছিটিয়ে দেবে। মন্ত্রটি তার সর্পরূপে বন্ধনকে দুর্বল করবে। সাবধানে বিমলা। আমি ভয় পাবো না, ইনি রাজপুত্র। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বর গভীর ও প্রতিধ্বনিত হতে লাগলো। মন্ত্রের আলোয় গোটা গোয়ালঘর আলোকিত হয়ে উঠল। ওম হ্রিং ক্রিং সর্পবন্ধং মোচং মোচং হুং ফাং সাহা। বিমলা দ্রুত সাপের ফনার উপর জ্বর ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক তীব্র আলো বিস্ফোরিত হলো। আহ, এ কি হলো আমার, এ কি? কিছুক্ষণ পর তারা দেখতে পেল সাপের জায়গায় রাজপুত্রকে। অভিশাপ কেটে গেছে। রতন, তুমি আর বিমলা রাজপুত্রকে নিয়ে রাজার কাছে যাও। বলো তোমরা কিভাবে তাকে এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছ। রাজদরবারে রত্ন, বিমলাই এবং রাজপুত্র জয়সেনকে সঙ্গে নিয়ে উপস্থিত। আমার জয় সেন, তুমি ফিরে এসেছো। আমার পুত্র, এই সামান্য কৃষক আর তার স্ত্রী, তোমরা আমার রাজ্যের সবচেয়ে বড় উপকার করেছো। আমি তোমাদের কাছে চিরঋণী। বাবা, রতন আর বিমলা শুধু আমাকে মুক্তি দেয়নি, তারা আমার জীবন বাঁচিয়েছে। তাদের সাহস আর পবিত্র হৃদয়ের জন্যও আজ আমি আবার মানুষ হতে পারলাম। মহারাজ, আমরা সামান্য প্রজা, আমরা কেবল একজন বিপন্ন মানুষকে সাহায্য করেছি, এতে আমাদের শান্তি। না, তোমরা সামান্য নও। তোমাদের মতো সৎ ও সাহসী মানুষরাই রাজ্যের আসল সম্পদ। তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না, তবে আমি তোমাদের উপযুক্ত পুরস্কার দেব। আজ থেকে রতন শুধু কৃষক নয়, তাকে এই রাজ্যের গোপাল প্রধান হিসেবে নিযুক্ত করা হলো। তাকে 10,000 স্বর্ণ মুদ্রা এবং 50 বিঘে উর্বর জমি দান করা হলো। তার গাভী কমলার জন্য একটি সুন্দর গোয়ালঘর তৈরি করে দেওয়া হবে। এই পুরস্কার তাদের সততা, সাহস ও ত্যাগের প্রতি রাজ্যের কৃতজ্ঞতা। মহারাজ, আপনি দীর্ঘজীবী হন, আমরা স্বপ্ন ভাবিনি। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।